कहाँ थे हम? एक दूसरा शेर आ गया है। शेर को सुनकर बहुत गुस्सा आया। তো সবাই ভালো তো নাকি? আজকের আমি যে মুভিটা নিয়ে এসেছি সেই মুভিটার নাম হলো সিয়া, যা একটি সত্য ঘটনার উপর তৈরি। আসলে রাজস্থানের একটা প্রত্যন্ত গ্রামের একটা গরিব পরিবারের মেয়ে, যাকে কয়েকজন মিলে অপহরণ করে এবং একটা জায়গাতে আটকে রেখে দেয়। তবে তার সাথে কি কি হয়েছে এটা হয়তো আপনারা কল্পনা করতেই পারছেন, কিন্তু আমি নিশ্চিত যে তার সাথে যা হয়েছে তা আপনারা কোনোদিনও কল্পনা করতেই পারবেন না। আপনারা হেরে যাবেন কি হয়েছে তার সাথে। তবে সে কি ন্যায় পাবে? যারা তার সাথে এমনটা করেছে তাদের কি শাস্তি হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদেরকে গল্পটাকে দেখতেই হবে। তাই এখনই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। গল্পের প্রথমেই আমরা দেখতে পাই রাজস্থানের একটা প্রত্যন্ত গ্রাম, যেখানে বেশিরভাগ পরিবারই দারিদ্র সীমার নিচে বসবাস করে। এমনই একটা দরিদ্র পরিবারের মেয়ে সিয়া, যে কিনা আমাদের গল্পের মুখ্য চরিত্র। তবে তাদের বাড়িতে পাকা টয়লেটও নেই। তাই আমরা সিয়াকে দেখতে পাই সে বাড়ির বাইরে জমিতে এসে তার কাজ করছে। এরপরেই সে তার বাড়িতে চলে যায়। তার বাড়িতে তার মা বাবা, তার ঠাকুমা এবং তার একটা ছোট্ট ভাই রয়েছে, যার নাম সুরজ। তবে সিয়া তার ভাইকে খুবই প্রচলিত একটা ভেড়া এবং সিংহের গল্পটা শোনাতে থাকে, যা হয়তো আমরাও অনেকেই শুনেছি। তবে গল্প শেষ হলেই সিয়া তার ভাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলতো এটা থেকে তুই কি শিখলি? এতেই তার ভাই তাকে বলে যে সিংহটা তো গর্তে পড়ে গেল। কিন্তু সিয়া বলে যে না, এই গল্প থেকে শেখার বিষয় এটাই হলো যে বুদ্ধি এবং সাহস থাকলে আমরা সবকিছুই করতে পারি। ঠিক যেমনটা সেই ছোট্ট ভেড়াটাও করেছে। সে তার বুদ্ধি এবং সাহসিকতার জোরে সিংহকে তার গর্তে ফেলে দিয়েছে। এরপরেই তারা সবাই মিলে ঘুমিয়ে পড়ে। এরপর একদিন সকালবেলা আমরা সিয়াকে দেখতে পাই সে সাইকেলে করে কিছু গাছের ডাল নিয়ে আসছে। তারপর সে তার বাড়িতে যায় এবং তার মা সিয়াকে বলে যে তার ভাই সুরজকে স্কুলে ছেড়ে দিয়ে আসতে, আর সাথে সাথে এই গমের বস্তাটাও নিয়ে যেতে, যেটা আসার সময় পেশায় করে নিয়ে আসবে। সিয়াও তার মায়ের কথা মতনই সেই গমের বস্তাটাকে তার সাইকেলের সাথে বেঁধে নেয় আর তার ভাইকে সঙ্গে নিয়ে তাকে স্কুল ছাড়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় তার ভাই সিয়াকে জিজ্ঞাসা করতে থাকে, কিরে তোর কি হয়েছে? তুই আমাকে কয়েকদিন ধরে গল্প আর শোনাচ্ছিস না কেন? তবে সে তার ভাইয়ের প্রশ্নের উত্তরে কিছুই বলে না। আমরা লক্ষ্য করি যে সিয়ার হাঁটতে একটু অসুবিধা হচ্ছে এবং এরপর সে তার ভাইকে ঠিকভাবে স্কুলে পৌঁছে দেয় আর সেখান থেকে সাইকেল এবং সেই গমের বস্তাটা নিয়ে বেরিয়ে পড়ে। তবে রাস্তায় সিয়ার সাইকেলের চেনটা পড়ে যায়। সে তার চেনটা উঠাতে থাকে আর তখনই সে লক্ষ্য করে তিনজন ছেলে তার দিকে এগিয়ে আসছে, যেটা দেখে সিয়া সেখান থেকে দ্রুত সাইকেল চালিয়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু সেই ছেলেগুলোও বাইক নিয়ে তার পিছু নেয়। যে ছেলেটা বাইক চালাচ্ছে তার নাম হলো বচ্চন। সে বাইক নিয়ে সিয়ার পিছন পিছন যেতে থাকে এবং বিভিন্ন বাজে বাজে কথাবার্তা বলে সিয়াকে বিরক্ত করতে থাকে। আর এমন সময় তাদের সামনে একজন স্কুটি নিয়ে চলে আসে, যার জন্য তাদেরকে বাইকটাকে থামাতে হয়। আর এরই সুযোগে সিয়া সেখান থেকে জোরে সাইকেল চালিয়ে পালিয়ে যায়। আসলে এই লোকটির নাম হলো মহেন্দ্র, আর ইনি দিল্লিতে থাকেন। তবে মহেন্দ্র বচ্চনকে জিজ্ঞাসা করছে যে তোরা সিয়ার পিছন পিছন কি করছিলি? এতে বচ্চন বলে যে আমরা সমাজ সেবা করছিলাম, দেখুন না ওর বস্তা থেকে গম পড়ে যাচ্ছে, আমরা তো শুধু এটাই বলতে চেয়েছিলাম। অবশ্য মহেন্দ্র বুঝতেই পারছিল যে তারা সবাই মিলে সিয়াকে বিরক্ত করছে। তবে এরপরেই বচ্চন তাকে জিজ্ঞাসা করে যে আপনি কবে আবার দিল্লিতে ফিরছেন? এই বলেই তারা বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপরে আমরা বচ্চনকে লক্ষ্য করি সে বিধায়কের বাড়ির সামনে বসে আছে। তখনই গাড়িতে করে বিধায়কের ভাই অনিল প্রতাপ সেখানে আসে। আসলে বচ্চন অনিল প্রতাপের আন্ডারে কাজ করে। তবে অনিল বচ্চনকে জিজ্ঞাসা করে যে তুই এখানে কি করছিস? বচ্চন বলে যে মা আমাকে চাবি নিয়ে আসতে বলেছিল, তাই আমি এখানে এসেছি। আর ইতিমধ্যেই বিধায়কের বাড়ি থেকে তার মা বেরিয়ে আসে। ইনি হচ্ছেন বচ্চনের মা সুমন। সুমন আসলে বিধায়ক অনুরুদ্র প্রতাপের হয়ে কাজ করে। এরপরে সুমন বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে সোজা সিয়ার বাড়িতে চলে যায়। সেখানে সে তার মায়ের সাথে দেখা করে এবং বলে যে আমার বিধায়কের সাথে কথা হয়ে গেছে, তোমার মেয়ে সিয়ার চাকরি হয়ে যাবে, কিন্তু তাকে 3-4 দিন ধরে দেখতে পাচ্ছি না, তো সে কোথায়? যারই উত্তরে সিয়ার মা তাকে বলে যে আর চাকরি, মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে আর আপনি চাকরি চাকরি বলে যাচ্ছেন। কিন্তু সুমন তার মাকে বলে যে ছাড়ো তো মেয়ের বিয়ে, সে তো একদিন হবেই, কিন্তু চাকরিটাই তো আসল। আর এই বলেই তারা দুইজন বাড়ি চলে আসে।
আসে। আর ইতিমধ্যে সিয়াও বাড়িতে ফিরে এসেছে। তবে সিয়ার মা সিয়াকে দেখে বলছে, তুই গম ভাঙাসনি, আর এতগুলো গম কম কেন, কি হয়েছে? কিন্তু তখনই সিয়ার চোখ পড়ে সুমনের উপরে। সে সুমনকে বলে যে আপনি এখানে কি করছেন, বেরিয়ে যান এই বাড়ি থেকে। তবে সিয়ার কাছ থেকে এই কথা শুনে সিয়ার মা রেগে যায় এবং তাকে এক চড় মারে। কিন্তু সুমন তার মাকে বাধা দেয় এবং আবারও সিয়ার কাছে জিজ্ঞাসা করতে চায় যে সে কেমন আছে, যার জন্য সিয়া আবারও সুমনকে বলে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে এবং সে নিজে ঘরে যেয়ে বসে যায়। তবে এখন সুমন না পারতে তাদের বাড়ি থেকে চলে যায়। এরপর আমরা রাত্রে সিয়াকে দেখতে পাই, সে নিজের ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর দিন সকালবেলা যখন কেউ ঘুম থেকে উঠেনি, সে তার ব্যাগ নিয়ে বাড়ি থেকে চুপচুপ করে বেরিয়ে যায়, যাতে তাকে অন্য কেউ আর দেখতে না পায়। সে সোজা মহেন্দ্রের বাড়িতে যায় এবং সে মহেন্দ্রকে বলতে থাকে যে আমাকে দিল্লিতে নিয়ে চলো, আমার এখানে ভালো লাগছে না, আমি এখানে থাকবো না। কিন্তু মহেন্দ্র বলে আমি তো এখন দিল্লি যাব না। তবে কি হয়েছে বলো? সিয়া বলে যে সে তার কাকিমার বাড়িতে যাবে, সে তার কাকিমার সাথে থাকতে চায়। কিন্তু মহেন্দ্র বলে আমি তো এখন দিল্লি যাচ্ছি না, যদি তোমার কাকিমাকে কিছু বলতে হয়, কোনো বার্তা পাঠাতে হয়, তাহলে বলো, আমি ঠিক পাঠিয়ে দেব, কিন্তু আমি তো এখন দিল্লি যাচ্ছি না। আর তুমি যে বলছো দিল্লি যাব, তোমার বাড়িতে কি জানে যে তুমি আমার এখানে এসেছো? কিন্তু সিয়া বলে যে আপনি শুধু আমার টিকিটটা করে দেন, আমি বাকি সবকিছু দেখে নিব। যারই উত্তরে মহেন্দ্র কিছুটা রেগে সিয়াকে বলে যে দেখে নিব, এসব কি কথা বলছো? তোমার কি চাকরি করার ইচ্ছা হচ্ছে? তাহলে বলো, আমি তোমার একটা ব্যবস্থা করে দিচ্ছি। দিল্লিতে চাকরি পাওয়া এতটা সহজ না। কিন্তু সিয়া তাও মানতে চায় না। সিয়া তার কাছে কিছু টাকা চায়। যারই উত্তরে মহেন্দ্র তাকে সম্পূর্ণভাবে বারণ করে দেয় এবং তাকে আবার বাড়ি ফিরে যেতে বলে। এমনকি মহেন্দ্র তাকে তাদের বাড়িতেও ছেড়ে দিতে চায়, কিন্তু সিয়া মহেন্দ্রকে বারণ করে এবং সেখান থেকে বেরিয়ে চলে যায়। মহেন্দ্রর বাড়ি থেকে বেরিয়ে সিয়া কিছুক্ষণের জন্য নদীর ধারে বসে থাকে। তারপর সে আর বাড়িতে না যেয়ে বাস স্ট্যান্ডের দিকে যেতে শুরু করে। আর তখনই আমরা লক্ষ্য করি বচ্চন তার বন্ধুদের সাথে গাড়ি করে আসছে, আর সে সিয়াকে দেখতে পেয়েছে। বচ্চন সিয়াকে তাদের গাড়িতে উঠতে বলে, কিন্তু সিয়া তাদের গাড়িতে না উঠে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর তখনই বচ্চন সিয়াকে পিছন থেকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং তার পা ধরে টেনে হিঁচড়ে তাকে গাড়িতে তুলে নিয়ে হাইওয়ে দিয়ে চলে যায়। আর অপরদিকে বিকাল হয়ে এসেছে, সিয়া এখনো বাড়িতে ফিরেনি, যার জন্য বাড়ির সবাই চিন্তিত। এমনকি মহেন্দ্রও সিয়ার বাড়িতে এসেছে। সে তার অনেক বন্ধুদের কাছে ফোন করে জিজ্ঞাসা করছে, কিন্তু সিয়ার কোনো খোঁজ পাচ্ছে না। এমনকি সিয়াকে বাস স্ট্যান্ডেও দেখা যায়নি। এমনকি মহেন্দ্র দিল্লিতে সিয়ার কাকুর কাছেও ফোন করে যে সিয়া কি সেখানে গেছে, কিন্তু তারাও বলে যে সিয়া এখানে আসেনি। তবে সিয়া গেল কোথায়? মহেন্দ্র সিয়ার পরিবারকে বলে থানায় যেতে, একটা ডায়েরি করার জন্য। কিন্তু সিয়ার মা বলে যে আমরা আরেকটু কিছুক্ষণ দেখে নিই। আর এই বলেই সেই রাতটা তারা বাড়িতেই সিয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সিয়া বাড়িতে না ফিরে আসায় পরদিন সবাই মিলে থানায় যায়। সেখানে মহেন্দ্র থানার ইন্সপেক্টর পান্ডেকে বলে যে এনাদের মেয়ে হারিয়ে গেছে। এরই উত্তরে পান্ডে তাকে বলে যে আপনার মেয়ে হারিয়েছে না এনাদের? মহেন্দ্র বলে যে এনাদের। তখনই সিয়ার বাবা ইন্সপেক্টর পান্ডেকে বলে যে ইনি হলো আমার ভাইয়ের বন্ধু, আমাদের পরিবারেরই মতো। আর সে সিয়ার সম্পর্কেও কথা বলে যে তাকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এরপরেই তারা সবাই মিলে থানার মধ্যে প্রবেশ করে। অবশ্য তাদের সবাইকে থানার বাইরেই জুতো খুলে রেখে যেতে হয়। আর এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে জাতিভেদ প্রথাটা কতটা জোরালো। তবে তারা সবাই জুতো খুলে থানায় প্রবেশ করে। সেখানে মহেন্দ্র সিয়ার নিখোঁজ হওয়ার এফআইআরও লিখতে বলে, কিন্তু ইন্সপেক্টর বলে এখানে আপনার মেয়েকে খুঁজতে এসেছেন নাকি এফআইআর লিখতে? তবে আমরা তো আপনার কাছ থেকে সবকিছুই শুনেছি, আপনারা বাড়ি চলে যান, আমরা ঠিক আপনার মেয়েকে খুঁজে নেব। এই বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। আর এইভাবেই আরেকটা রাত কেটে যায়, সিয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই পরদিন সকালে মহেন্দ্র সিয়ার মাকে নিয়ে আবারও থানাতে যায়, কিন্তু সেখান থেকেও তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। আর এমনটা করে রাতের পর রাত কেটে যাচ্ছে। তাই একদিন মহেন্দ্র সিয়ার সম্পর্কে ফেসবুকে একটা পোস্ট করে। আর এর পরদিনই মহেন্দ্রের বাড়িতে একজন নিউজ রিপোর্টার এসে হাজির হয়। সে সিয়ার এই নিখোঁজ হওয়ার ঘটনাটাকে তার পেপারে তুলে দিতে চায়। সে মহেন্দ্রর কাছ থেকে সিয়ার সম্পর্কে সমস্ত কিছু শোনে এবং সে তার পত্রিকায় সিয়ার এই খবরটাকে ছেপে দেয়। তবে এই খবরটা পেতেই বিধায়ক অরুণোদয় তার ভাই অনিলকে এর সম্পর্কে দেখায়। সে এই সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু অনিল বলে যে এটা কোনো খবর হলো নাকি, আর এই পত্রিকা কি কেউ পড়ে? আর এটা শুনেই বিধায়ক বলে যে সামনেই ভোট আসছে, আমি আমার ইমেজকে ক্লিন করতে চাইছি। আর তোমাদের কাজকর্মে মনে হচ্ছে যে আমার হয়তো এই পদ থেকেও নেমে যেতে হবে। তাই এখন
পান্ডেকে ফোন করো, তাকে আমার সাথে দেখা করতে বলো। আর কথা মতোই পান্ডে বিধায়কের সাথে দেখা করে, আর বিধায়ক তাকে সম্পূর্ণ ঘটনাটা বুঝিয়ে দেয় যে কিভাবে তাদেরকে কাজ করতে হবে। এরপরেই সমস্ত পুলিশরা গাড়ি করে একটা ভাঙা বাড়িতে যেয়ে পৌঁছায়। সেখানে আমরা বচ্চনকে দেখতে পাই। তবে বচ্চন পুলিশকে দেখে অনিলকে ফোন করার চেষ্টা করে, কিন্তু অনিল কোনোভাবেই তার ফোনটা রিসিভ করেনি। অন্যদিকে পুলিশরা সেই বাড়িতে ঢুকে এক এক করে সবাইকে গ্রেপ্তার করতে থাকে, কিন্তু বচ্চন পুলিশের হাত থেকে বাঁচার জন্য সেই বাড়ির একটা জানলা থেকে বেরিয়ে দৌড়াতে থাকে, কিন্তু শেষমেশ পুলিশ কর্মীরা বচ্চনকে ধরেই ফেলে। তখনই বচ্চন সেখানে পান্ডেকে দেখে বলে, আরে পান্ডেজি, আপনি তো জানেনই আমি কার হয়ে কাজ করি। কিন্তু পান্ডে তখন বচ্চনের কোনো কথা শোনে না, বরং তাকে একটা চড় মারে আর অন্য পুলিশদের বলে যে তাকে গ্রেপ্তার করে গাড়িতে উঠাতে। তবে তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে, আর পুলিশরা এই বাড়ি থেকে 5 জনকে গ্রেপ্তারও করেছে। আর এরপরেই আমরা সেখানে সিয়াকেও দেখতে পাই। পুলিশ ইন্সপেক্টর পান্ডে লেডি কনস্টেবলকে বলে সিয়াকে তার ডেস্কে আনতে, আর সিয়াকে যখন তার ডেস্কে আনা হয় তারা সিয়াকে দিয়ে কিছু কাগজপত্রতে তার টিপসই নিয়ে নেয়। এরপর পান্ডে সেই লেডি কনস্টেবলদেরকে আদেশ দেয় যে সিয়াকে স্নান করিয়ে দিতে, আর পান্ডের কথা মতনই সেই 2 জন কনস্টেবল সিয়াকে পাশের সেলে নিয়ে যায় এবং তাকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেয়। এরপরেই তাকে পাশের সেলে নিয়ে যে রাখা হয়, আর সেখানে আমরা দেখতে পাই একজন কনস্টেবল তার মাথা আছড়ে দিচ্ছে এবং আরেকজন তার জন্য খাবার এনেছে। তবে সিয়াকে সেই রাত্রে খাবার খাইয়ে এবং ভালো জামা কাপড় পরিয়ে সেখানে রেখে দেওয়া হয়, আর পরদিন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তার মেডিকেলের জন্য। তবে ডাক্তারও পান্ডের কথা মতনই রিপোর্ট তৈরি করে, আর এরপরেই পান্ডে এবং তার সদস্যরা সিয়াকে নিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যায়। ম্যাজিস্ট্রেট সিয়াকে দেখে বুঝতে পারে আর পান্ডেকে বলে, আপনারা তো ঠিক একে স্নান করিয়ে এনেছেন তাই না? আপনারা তো কোনো নিয়ম মানবেন না, তবে মেডিকেলটা আপনারা রাত্রে করাননি কেন? পান্ডে বলে যে ম্যাডাম পৌঁছাতে দেরি হয়েছিল। এরপরে ম্যাজিস্ট্রেট তাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনারা সিয়াকে উদ্ধার কখন করেছেন? পান্ডে বলে 9টায়, কিন্তু রিপোর্টে 6টা লেখা ছিল। পান্ডের সমস্ত কথাবার্তা শুনে ম্যাজিস্ট্রেট বুঝতে পারছিল যে তারা ঠিকভাবে কাজ করেনি, যারই কারণে ম্যাজিস্ট্রেট সিয়াকে ডেকে পাঠায়। আসলে সিয়াকে প্রায় 6 দিন পর উদ্ধার করা হয়েছিল, তাই ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করে যে তাকে কোনো কিছু খাওয়ানো হয়েছে কিনা, যারই উত্তরে পান্ডে বলে যে হ্যাঁ ম্যাডাম, আমরা সিয়াকে খাবার খাইয়ে এখানে এনেছি। আর এরপরে ম্যাজিস্ট্রেট সিয়াকে জিজ্ঞাসা করে যে তুমি কি আজকে স্টেটমেন্ট দিতে পারবে? এটা শুনে সিয়া কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর সে বলে যে 9 ফেব্রুয়ারি আমি দিল্লি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর তখনই রাস্তায় বচ্চন এসে আমাকে জোর করে তাদের গাড়িতে তুলে নেয়। তারা আমাকে প্রচণ্ড মারধর করে, এমনকি আমার প্যান্টও খুলে দেয়। আর এরপরে আমি আর কিছুই বুঝতে পারিনি। এরপর যখন আমার জ্ঞান ফেরে আমি দেখতে পাই যে আমার হাতটা একটা শিকল দিয়ে বাঁধা আছে। সেই শিকল থেকে নিজের হাতকে ছাড়ানোর প্রচণ্ড চেষ্টা করেছে, কিন্তু সে নিজের হাতকে ছাড়াতে পারেনি। এমনকি তার পেটের ব্যথায় তাকে আমরা চিৎকার করতেও শুনতে পাই। কিন্তু এরপরে আমরা বাইরে দেখতে পাই যে সেখানে বচ্চন এবং তার বন্ধুরা মিলে রয়েছে। তারা সেখানে রান্না করে খাওয়া দাওয়াও করছে। সিয়া বলে যে তাকে 3 দিন ধরে কিছুই খেতে দেওয়া হয়নি। তারা সবাই মিলে সিয়ার উপর অত্যাচার করত। তারা সবাই নেশা করে একের পর এক সিয়াকে ধর্ষণ করত। তারা সবাই মিলে সিয়ার উপর এতটাই অত্যাচার করত যে তার মনে হচ্ছিল যে সে মারা যাবে। এর সাথে সাথে সিয়াকে হুমকিও দেওয়া হতো, তার ভাইকে মেরে ফেলারও হুমকি দিত তারা সবাই মিলে। 3 দিন পর সিয়াকে তারা খাওয়ার জন্য অল্প কিছু খাবার দিত, আর তারা সবাই মিলে তাকে সবসময় রেপ করে যেত। তারা তাকে এতটাই অত্যাচার করত যে যখন তার পেচ্ছাপ পেত তার শুধু রক্তই বেরোতো। সিয়ার মুখ থেকে এই স্টেটমেন্ট শুনে ম্যাজিস্ট্রেট সহ সেই লেডি কনস্টেবলগুলোও ঘাবড়ে যায়। তবে তারা ঘাবড়াবেই না কেন, এমনটা হওয়া কোনো মেয়ে কল্পনাতেও ভাবে না। তবে স্টেটমেন্ট শেষে সিয়া ম্যাজিস্ট্রেটের কাছে অনুরোধ করে যে তাকে যেন তার মায়ের সাথে দেখা করতে দেওয়া হয়, সে তার বাড়িতে ফিরে যেতে চায়। আর ম্যাজিস্ট্রেটের আদেশেও সিয়াকে তার পরিবারের সাথে দেখা করানো হয়। আমরা দেখতে পাই সিয়াকে দেখার জন্য দিল্লি থেকে তার কাকুও এসেছে, আর তাদের পরিবারের সকল সদস্যরা মিলেই সিয়াকে আবারও স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে আমরা মহেন্দ্রকে দেখতে পাই সে আবারও দিল্লিতে ফিরে গেছে এবং তার উকিলের কাজেই লেগে পড়েছে। এমনটা করেই কয়েকটা দিন কেটে যায়। তারপরে আমরা
সিয়াকে দেখতে পাই সে তার মাকে বলছে যে আমি আর এখানে থাকবো না, আমি দিল্লিতে আমার কাকিমার কাছে যাব, আমি এখন থেকে সেখানেই থাকবো। আর তার কথা মতনই পরের দিন তার বাবা সিয়াকে নিয়ে দিল্লিতে তার কাকুর বাড়িতে চলে আসে। সেখানে সে তার কাকিমার সাথে দেখা করে। তার কাকিমাও তাকে বলে যে আমি তোকে ছেড়ে কোথাও যাব না, তুই আমার সাথেই এখানে থাকবি। পরদিন তার কাকিমাও তার জন্য নতুন নতুন পোশাক কিনে নিয়ে আসে। আর বাইরে সিয়ার কাকু আর বাবা মিলে কথাবার্তা বলতে থাকে যে এখন সিয়ার বিয়ে নিয়ে কি হবে, গ্রামে যা হয়েছে আমরা তো কেউ আর মুখ দেখাতে পারছি না। তখনই সিয়ার কাকিমা বাইরে আসে এবং তাদেরকে চুপ করতে বলে, কারণ এই সমস্ত কথাগুলো সিয়া ঘরের ভিতর থেকেই শুনতে পাচ্ছিল। তবে সিয়া দিল্লিতে তার কাকিমার কাছে থাকতে থাকতে কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফিরে আসছিল। তাদের কাকুর বাড়ির পাশেই মহেন্দ্রর বাড়ি। সিয়া মহেন্দ্রের সাথেও দেখা করে। তখনই মহেন্দ্র জানতে পারে যে সিয়া শুধুমাত্র ক্লাস 6 পর্যন্তই পড়েছে। যা শুনে মহেন্দ্র সিয়াকে বলে যে তুমি কি আরো পড়তে চাও, আর সিয়াও এতে সম্মতি জানায়। তাই মহেন্দ্র তাকে বলে যে ঠিক আছে, আমি তোমার বাবার সাথে কথা বলে নেব, আর তোমার পড়ালেখার জন্য আমি স্কুলেও কথা বলবো। আর এই কথাটা শুনে সিয়া প্রচন্ড খুশি হয়ে যায়। অন্যদিকে বচ্চন এবং তার বন্ধুরা জামিনে ছাড়া পেয়ে যায়। আসলে পান্ডে কেসটাকে এমনভাবে সাজিয়েছিল যাতে তারা খুব সহজেই জামিন পেয়ে বেঁচে যেতে পারে। তবে তাদের জামিন পাওয়ার কথা মহেন্দ্র শুনতে পেয়েছে, কিন্তু মহেন্দ্র এখনো বুঝতে পারছে না যে তারা জামিন পেল কি করে, কারণ তারাই তো আসল দোষী। তবে মহেন্দ্র তাদের শাস্তি দেওয়ার জন্য কেসটাকে চালিয়ে যেতে চায়। কিন্তু সিয়ার বাবা আর কাকুর কথা হলো যে এই সমস্ত করে আর কি বা লাভ হবে, বরং যা হয়ে গেছে তাই হয়ে থাক, আমরা আর এগোবো না। আর অন্যদিকে মহেন্দ্র সিয়াকে সমস্ত কিছু খুলে বলে, কিন্তু সিয়া এখনো সেই রাত্রের দৃশ্যগুলো তার চোখে ভেসে ওঠে এবং সে মাঝে মধ্যেই ভয় পেয়ে কাঁদতে থাকে। এরপরে আমরা দেখতে পাই বিধায়ক সিয়ার কাকুকে ফোন করে এবং তাদেরকে বলে, দেখো তোমরা তো আমাদের নিজেদেরই, আসলে সিয়ার সাথে যা হয়েছে তাতে আমিও খুব দুঃখ পেয়েছি, কিন্তু বচ্চনরাও তো আমাদের পরিবারেরই একজন। তবে যা হয়েছে তা তো আর ঠিক করা যাবে না, তো তোমরা এক কাজ করো, তোমরা সিয়ার বিয়ে দিয়ে দাও, যা খরচা হবে তা আমিই দিয়ে দেব। এমনকি বিধায়ক বচ্চনের সাথে সিয়ার বিয়ে দেওয়ার কথা বলে, যা শুনে তার কাকু জগদীশও রাজি হয়ে যায়। আসলে সিয়ার বাবা আর কাকুর উপরে পুরাতন একটা অস্ত্র মামলার কেস রয়েছে। তবে বিধায়ক তাদেরকে হুমকি দিতে থাকে যে তারা যদি সিয়ার বিয়ে বচ্চনের সাথে না দেয় তাহলে সেই কেসটাকে বিধায়ক আবারও ওপেন করিয়ে দেবে। এতে বিপদ সিয়ার বাবা এবং কাকুরই হবে। আর এর জন্যই সিয়ার কাকু তার বিয়ে বচ্চনের সাথে ঠিক করে দেয়। কিন্তু এই সমস্ত কথা সিয়া শুনে সে প্রচন্ড কাঁদতে থাকে। সে তার কাকিমাকে বলতে থাকে, আমি বচ্চনের সাথে বিয়ে করব কি করে। আর সিয়ার কাকিমাও সিয়াকে বলে যে তুই কাঁদিস না, তুই চিন্তা করিস না, তোকে কোথাও যেতে হবে না, আমি তো আছি তোর পাশে। তবে পরদিন সিয়ার কাকিমা জগদীশকে বলে যে তুমি কি করলে এটা, তোমার কি মনে হয় বচ্চনের সাথে সিয়া কিভাবে বিয়ে করবে? তুমি দেখেছো সেই ছেলেটা সিয়ার সাথে কি করেছে? কিন্তু জগদীশের কথা যে তাতে কি হয়েছে, আমি কি তার সাথে বিয়ে করার কথা এখনই বলছি নাকি? তারা যখন সামনে থেকে সমঝোতা করতে চাইছে এতে ক্ষতি কিসের, বরং এটাই ভালো। আর বচ্চনের সাথে সিয়ার বিয়ে হয়ে গেলে গ্রামের লোকের কথাও বন্ধ হয়ে যাবে। আর এই সমস্ত কথা সিয়া ভিতর থেকে শুনে ফেলে। এই জন্য সিয়া পরদিন মহেন্দ্রর কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে তারা সবাই মুক্তি পেল কি করে। এরই উত্তরে মহেন্দ্র সিয়াকে বলে যে টাকা পয়সা আর ক্ষমতা থাকলে সবকিছুই সম্ভব, কিন্তু আমাদের মতন মানুষের কাছে দুটো রাস্তাই থেকে যায়। এক হলো সবকিছু মুখ বন্ধ করে সহ্য করে নেওয়া, আর দুই হলো নিজের ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাওয়া। আর সিয়াও দ্বিতীয় কথাতেই রাজি হয়। সে বলে যে আমি সংগ্রাম চালিয়ে যাব। কিন্তু মহেন্দ্র বলে যে এটা এতটাও সহজ হবে না, এমনকি তোমার বাবা আর কাকুও এই বিষয়ে আর এগোতে চায় না। কিন্তু সিয়াও বলে যে না, আমি এই নিয়ে লড়তে চাই। আর এরই জন্য মহেন্দ্র সিয়াকে কিছু কাগজ দেয় এবং তাকে বলে যে তোমার সাথে যা কিছু হয়েছে তা তুমি এখানে নিজের ভাষাতে লেখো। আর এরপর সিয়া তার বাবার সাথেও কথা বলে। তার বাবা সিয়াকে বলে যে দেখো তুমি যা করছো তা কি ঠিক হচ্ছে? তাদের সাথে লড়ার মতো না আছে আমাদের কাছে টাকা পয়সা, না আছে ক্ষমতা। এমনটা হবে না তো যে তাদের সাথে লড়তে লড়তে আমরা সবাই ধ্বংস হয়ে যাব? কিন্তু সিয়া এই লড়াইটা চালিয়ে যাবে। সে তার মনকে ঠিক করে নিয়েছে। তাই সে রাত জেগে তার সাথে যা যা কিছু হয়েছে তা সে সাদা কাগজটাতে লিখতে থাকে।
এবং পরদিন তারা যখন বাসে করে তাদের গ্রামে ফিরে যাচ্ছিল তখনই সিয়া সেই স্টেটমেন্টটাকে মহেন্দ্রকে দেয়। মহেন্দ্র সিয়াকে নিয়ে বাসের পেছন সিটে চলে আসে আর সেখানেই সিয়ার স্টেটমেন্ট পড়ে মহেন্দ্র বলে, এ কি লিখেছো সিয়া? সিয়া বলে, কেন, আপনিই তো বলেছেন যা যা হয়েছে তাই লিখতে। আর এটা শুনে মহেন্দ্র বলে, তাহলে তুমি সেদিন সকালে এই সমস্ত কথা বলতে এসেছিলে, কিন্তু তুমি সেগুলো বলনি কেন? তবে সিয়ার সাথে কি কি হয়েছে, কি লেখা আছে এই স্টেটমেন্টে তা তো আমরা পরে জানতেই পারবো। আর এরপরেই সিয়ার বাবা তার বাড়িতে চলে যায় আর মহেন্দ্র সিয়াকে নিয়ে কোর্টে যেয়ে হাজির হয়। সেখানে তার লেখা এই স্টেটমেন্টের 3টা কপি করে এবং সেগুলোকে এসপি, জজ এবং সিএম এর কাছে পাঠিয়ে দেয়। আর তখনই মহেন্দ্র লক্ষ্য করে যে সেখানে বিধায়কের লোকেরা চলে এসেছে, তাই সে সিয়াকে সেখান থেকে নিয়ে চলে যেতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই বিধায়কের ভাই অনিল লোকজন নিয়ে সিয়ার বাড়িতে যে হাজির হয়েছে। তারা সিয়ার বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায় এবং তাকে প্রচণ্ড মারধর করে একটা গাছের সাথে বেঁধে রাখে। আসলে বিধায়কের কথা না শোনার জন্য তার উপর এই অত্যাচার করা হয়েছে। আর বিধায়কের কথা মতনই পুলিশ এসে তাকে পুরাতন অস্ত্র মামলার কারণে তুলে নিয়ে চলে যায়, কিন্তু তার বাবা প্রচণ্ড আহত হয়েছিল, তাই তাকে হসপিটালেও ভর্তি করা হয়। আর তখনই তার বাবার একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। সেই ভিডিও ক্লিপে তার বাবা বলছে বিধায়ক তাকে মিথ্যে মামলায় জড়িয়ে দিয়েছে আর পুলিশও তাকে মিথ্যে মামলায় তুলে এনে প্রচণ্ড অত্যাচার করেছে। আর এরই জন্য আমরা দেখতে পাই পুলিশ মহেন্দ্র এবং তার বাড়ির লোকজনকে গাড়িতে তুলে নেয় এবং তাদেরকে নিয়ে যেতে থাকে। কিন্তু মহেন্দ্র তাদের বাড়ির লোকদেরকে সান্ত্বনা দিতে থাকে যে চিন্তা করবেন না, কোনো কিছু হবে না, আমি তো আছি, আমরা সিয়ার বাবাকে ছাড়িয়ে আনবো। কিন্তু পুলিশের গাড়ি থানায় না গিয়ে অন্য জায়গায় চলে যায় আর সেখানেই আমরা জানতে পারি যে সিয়ার বাবা মারা গেছে এবং তার সৎ কাজ বাড়ির লোকদেরকে না জানিয়েই শুরু করে দেওয়া হয়েছে। তবে সিয়ার পরিবার এটা দেখে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। এমনকি মহেন্দ্র তখন ফেসবুক লাইভ করে সমস্ত কিছু জানিয়ে দেয় যে বাড়ির লোকজনকে না জানিয়েই সৎ কাজ শুরু হয়ে গেছে। পুলিশ যে তাদের উপর কতটা অত্যাচার করছে এই সমস্ত কিছু সে ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়ে দেয়। আর এই ভিডিওটাও ভাইরাল হয়ে যায়। তাই পরদিন সকালে সংবাদ মাধ্যমের সকল সদস্যরা বিধায়কের বাড়িতে যেয়ে হাজির হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কিন্তু বিধায়ক এমনভাবে নাটক করে যেন এই সমস্ত কিছু সে কিছুই জানে না, যা হয়েছে তার জন্য সেও দুঃখিত। এমনকি একজন সংবাদ মাধ্যমের লোক তাকে জিজ্ঞাসা করে যে এমনও অভিযোগ উঠছে যে আপনার ভাই সিয়ার বাবাকে মেরে ফেলেছে, কিন্তু বিধায়ক বলে যে এটা একদম গুজব, এতে বিশ্বাস করবেন না। এমনকি বিধায়ক এটাও বলে যে সেও এর সঠিক বিচার চাই। তখনই একজন সাংবাদিক বলে ওঠে যে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে এই ঘটনাটাকে এখন সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে। আর সিবিআই এর কথা শুনে বিধায়কের মুখের হাসি নিমিষেই মিলিয়ে যায়। অন্যদিকে সিবিআই এরা গ্রামে এসে হাজির হয়েছে, তারা তদন্ত শুরু করে দিয়েছে। তবে একটা গোপন সূত্রে জানা গেছে চার্জশিটে বিধায়ক এবং তার ভাইয়ের নামও রয়েছে। প্রথমে সিবিআই এর সদস্যরা সিয়ার মতামত শুনতে চায়, তাই তারা সিয়াকে নিজেদের কাছে নিয়ে এসেছে এবং সেখানে তাকে জিজ্ঞাসা করছে। তারা বলে যে তুমি মহেন্দ্রের বাড়িতে কেন গিয়েছিলে, আর ওই দিন রাত 8টার সময় তুমি বিধায়কের বাড়িতেই বা কেন গিয়েছিলে, কি হয়েছে তোমার সাথে? কিন্তু সিয়া কিছুই বলছিল না, যারই কারণে সিয়াকে তার স্টেটমেন্ট দেখানো হয় এবং তিনি জিজ্ঞাসা করেন যে তুমি ম্যাজিস্ট্রেটের কাছে যে স্টেটমেন্ট দিয়েছিলে সেখানে বচ্চনের নাম লেখা আছে, আর তুমি যেটা জজ সাহেবের কাছে স্টেটমেন্ট পাঠিয়েছো সেখানে বিধায়কের নাম লেখা আছে, তবে কোনটা সত্যি আর কোনটা ভুল? কিন্তু এই প্রশ্নেরও উত্তর সিয়া দিতে পারে না। এমনকি সিয়া সেখান থেকে দৌড়ে বাইরে চলে যায় এবং তার মাকে জড়িয়ে ধরে। আসলে সিয়া ভিতরে প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছিল, তাই সিবিআইরা তার মাকেও ভিতরে থাকার সম্মতি দেয়। আর তখন সিয়া সমস্ত কিছু খুলে বলতে শুরু করে। সে বলে যে সেদিন ছিল 4 ফেব্রুয়ারি, রাত্রি 9টা নাগাদ সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আসলে সে বিধায়কের বাড়িতে যাচ্ছিল কারণ বিধায়ক তাকে বলেছে যে সে তাকে চাকরি দিবে। কিন্তু আমরা দেখতে পাই সিয়া সুমনকে জিজ্ঞাসা করে যে এত রাত্রে বিধায়কের বাড়িতে তারা কেন যাচ্ছে। সুমন বলে যে বিধায়ক জি সারাদিন কাজে ব্যস্ত থাকে, তাই তার সাথে দেখা করতে গেলে এই রাত্রেই আসাটা দরকার। কিন্তু সিয়া বলে যে মা জানলে কি ভাববে, যারই কারণে সুমন তাকে জিজ্ঞাসা করে তুই কি তোর মাকে বলে এসেছিস? সিয়া বলে যে না। আর এরপরেই সুমন সিয়াকে নিয়ে বিধায়কের ঘরে নিয়ে যায়। আর তখনই সে বলে যে তুই ভিতরে যে বস, আমি একটা কল করে আসছি। আর এরপরেই
বিধায়ক সিয়াকে তার ঘরে নিয়ে যেয়ে তার ধর্ষণ করে। আর এই কারণেই সুমনকে সিয়া তার বাড়িতে দেখে রেগে গেছিল এবং তাকে বারবার তার বাড়ি থেকে চলে যেতে বলছিল, যা আমরা গল্পের প্রথমেই দেখেছি। আর এরপর সিয়া সিবিআই এর সদস্যদের সমস্ত কথা খুলে বলে, আর সিবিআই এর অফিসারও বলে যে আমাদেরকে এই সিনগুলোকে রিক্রিয়েট করতে হবে। আর এরপরে এই সিবিআই এর সদস্য মহেন্দ্রকে বলে, আপনি তো একজন উকিল, তবে আপনিও এফআইআর কেন লেখাননি? যারই উত্তরে মহেন্দ্র বলে যে থানাতে প্রবেশ করতে গেলে আমাদেরকে জুতো খুলে যেতে হয়, সেখানে কি আমাদের কথা মতো কেউ এফআইআর লিখবে স্যার? এরপরেই আমরা মহেন্দ্র এবং সিয়ার পরিবারকে নদীর পাশে দেখতে পাই। তারা তার বাবার অস্থি বিসর্জন করছিল। আর তখনই হঠাৎই এলোপাথারি গুলি চলতে শুরু করে। সিয়ার কাকু এবং পূজারি কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। আর মহেন্দ্র সিয়া এবং তার ভাইকে নিয়ে মাটিতে শুয়ে লুকিয়ে থাকে। কোনো মতন ভাবে সন্ধ্যা হয়ে আসে। মহেন্দ্র লক্ষ্য করে যে একটা নৌকা আসছে, আর সে সিয়া এবং তার ভাইকে নিয়ে সেই নৌকাতে করে সেখান থেকে পালিয়ে যায়। মহেন্দ্র দেখে যে এখানে প্রাণের ভয় আছে, তাই সে তার মাকে তার মামার বাড়িতে ছেড়ে আসতে চায়। কিন্তু তার মা মহেন্দ্রকে ছেড়ে কোথাও যেতে চায় না। তাই মহেন্দ্র বলে যে বাবা থাকলে আমাকে একা ছাড়তো না, আর বাবার মৃত্যুর পর তুমিই আমার একমাত্র যে আমাকে ভরসা যোগায়। কিন্তু তুমি যদি এখানে থাকো তাহলে তুমিই আমার জন্য দুর্বলতা হয়ে যাবে। তাই তুমি এখন এখান থেকে যাও, সবকিছু মিটে গেলে আমি নিজে যেয়ে তোমাকে আবার নিয়ে আসবো। আর মহেন্দ্রর মাও মহেন্দ্রর কথায় সম্মতি জানায় এবং সে এখান থেকে চলে যায়। অন্যদিকে সিবিআই সে 5 জনের অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে, আর পুলিশরাও যেয়ে তাদেরকে গ্রেপ্তার করে। আর অপরদিকে পুরাতন একটা অস্ত্র মামলার কেসের জন্য সিয়ার কাকুকেও বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আর সেই দিন রাত্রেই বিধায়ক মহেন্দ্রকে ফোন করে এবং তাকে হুমকি দিতে শুরু করে। বিধায়ক বলে যে তোকে কি তোর বাবার কথা আবারও মনে করিয়ে দিতে হবে? তুই যদি পিছু না হটিস তাহলে তোর বাড়িঘর সমস্ত কিছু পুড়িয়ে দিব, আর তোর মাকে তোর চোখের সামনেই মেরে ফেলবো। তবে মহেন্দ্র বিধায়কের এই ফোন কলকে রেকর্ড করে এবং সিবিআইকে দিয়ে দেয়, যারই কারণে সিবিআই বিধায়ককে তার স্টেটমেন্ট দেওয়ার জন্য তাকে ডেকে পাঠায়। আর বিধায়কও ঢাক ঢোল বাজিয়ে সমস্ত দলীয় নেতাদেরকে নিয়ে থানায় যেয়ে হাজির হয়। সে এমন ভাব করে যে যেন তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এমনকি সে ভালো সাজার জন্য সবাইকে বলতে থাকে যে আইনকে আইনের মতন ছেড়ে দাও, সত্যের জয় হবেই। আর এই বলে বিধায়ক তার উকিলকে নিয়ে তার লিখিত স্টেটমেন্ট সিবিআইয়ের কাছে জমা দেয়। আর সিবিআইও তাকে একটা কাগজ ধরিয়ে দেয়। আর এই কাগজ পড়ে বিধায়কের উকিল বলে যে স্যার, আমাদের সাথে খেলা হয়ে গেছে। আসলে সিবিআই বিধায়কের 14 দিনের রিমান্ড জারি করে রেখেছে, যা তারা তাকে আগে জানায়নি। কারণ এটা যদি সিবিআই আগে থেকে জানিয়ে দিত তাহলে তারা বিধায়ককে ধরতে পারতো না। আর এখন সিবিআই উকিলকে বলে যে আপনি এখান থেকে চলে যান, বিধায়কজিকে কয়েকদিন আমাদের কাছেই রাখতে হবে। আর উকিলও কোনো আর রাস্তা না পেয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে বিধায়কের লোকেরা জানে যে এই সমস্ত কিছু মহেন্দ্রের জন্য হচ্ছে, তাই সেই দিন রাত্রে মহেন্দ্রর বাড়িকে পুড়িয়ে দেওয়া হয়। আর পরদিন সকালে সিবিআইয়ের লোকজন সিয়ার বাড়িতে আসে এবং সিয়াকে নিয়ে বিধায়কের সেই বাড়িতে যায় যেখানে বিধায়ক তাকে ধর্ষণ করেছিল। আর সিয়াও সিবিআইয়ের সাথে সাথ দিয়ে সেই বাড়ি পর্যন্ত সিবিআইদেরকে নিয়ে যায়। আর সিবিআই সেই রুম থেকে ডিএনএ স্যাম্পেল কালেক্ট করে এবং সেখান থেকে অন্য তদন্তের জন্য চলে যায়। এরপরে পরদিন আমরা দেখতে পাই মহেন্দ্র এবং সিয়ারা দিল্লি যাবে। তাই মহেন্দ্র তার বন্ধুর কাছ থেকে 2 দিনের জন্য একটা গাড়ি চেয়ে নেয়। তবে দিল্লি যাওয়ার জন্য সিয়ার সাথে তার মা আর কাকিমাও সমস্ত পুলিশ প্রোটেকশনের সাথেই দিল্লি গেছে। তাদের কাজ শেষ হওয়ার পর বিকেলবেলা তারা ফিরে আসছিল। তখনই আমরা দেখতে পাই সিয়ার কাকিমা কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে বলতে থাকে যে আমার স্বামীও হয়তো এইভাবেই জেলের পিছনে থেকেই মারা যাবে। কিন্তু সামনে থেকে মহেন্দ্র তার কাকিমাকে আশ্বাস দেয় যে চিন্তা করবেন না, আমরা ঠিক ন্যায় পাবো। কিন্তু পাশ থেকে সিয়া বলে ওঠে যে এরকম ন্যায় পেয়ে কি লাভ, যখন ন্যায়ের জন্য কেউ বেঁচেই থাকবে না। আর তখনই একটা চলন্ত লরি এসে সজোরে তাদের গাড়িকে মারে, আর যারই কারণে তাদের গাড়ি দুমড়ে মুচড়ে সাইডে পড়ে যায়। ঘটনাক্রমে মহেন্দ্র, সিয়ার মা এবং কাকিমা মারা যায়, কিন্তু ভাগ্যক্রমে সিয়া প্রাণে বেঁচে যায়। সে এখন চিকিৎসাধীন, তাকে হসপিটালে আনা হয়েছে। এরপরে কয়েকটা দিন কেটে যায়। আমরা দেখি সিয়া এখন ভেন্টিলেশনে রয়েছে। সিয়ার সাথে দেখা করতে তার ভাইও এসেছে। বাইরে তার ঠাকুমা তার অপেক্ষা করছে। বিধায়কের সাথে সমস্ত লোকেরা এখন আইনের হাতে। সিবিআই এখনো
এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। হয়তো তারা সকলেই শাস্তি পাবে। তবে সিয়ার সাথে যা হলো এটা কি হবে? সিয়া যা হারালো তা কি সে ফিরে পাবে? এমনটা যেন কারোর সাথে না হয়। কিন্তু এত কিছু হওয়ার পরেও সিয়া যে তার প্রতিবাদ থেকে পিছু হটেনি, সে তার প্রতিবাদ যে চালিয়ে গেছে, এর জন্য তার প্রশংসা করতেই হয়। তবে গল্পটা কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।